আজ আমি একে রামানুজনের আরো একটা কবিতা নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে তোমরা একে রামানুজনের কবিতা সেলফ পোর্ট্রেট অন দ্য ডেথ অফ এ পোয়েম সম্পর্কে দেখেছো। তো আর কে রামানুজন, একে রামানুজন, Advocate Krishnaswamy Ramanujan was born in 1922 in Mysore. His father was a professor of mathematics. His mother was a housewife. And A.K. Ramanujan's family was a multilingual and cultural family. In their family, a lot of languages were spoken and communicated, namely Sanskrit, Kannada, English, and Tamil. And he belongs to an aristocratic high family. In 1962, A.K. Ramanujan was appointed as a lecturer in the University of Chicago in America. Since then, the poet spent his whole life there till his death. তো এখানে আমেরিকাতে থাকাকালীন এই যে কবিতাটা আজকে পড়াবো বা আলোচনা করব সেই কবিতাটা লিখেছিলেন। এই কবিতাটার নাম হচ্ছে তোমার চিকাগো জেন। চিকাগো জেন। এই কবিতার ইন্ট্রোডাক্টরি নোট সম্পর্কে একটু আলোচনা করা দরকার, মানে টেক্সটে যাওয়ার আগে। ইন্ট্রোডাক্টরি নোট হিসাবে আমরা বলবো যে চিকাগো জেন ইজ এ ভেরি কমপ্লেক্স poem of A.K. Ramanujan. The poem is not so easy and simple poem, and the poem is an incoherent poem. Incoherent. The poem deals with a lot of suggestions for the readers. The poet has given a lot of suggestions for the reader, and the poem seems to be a monologue written in the second person narrative and dramatic style. তাহলে একটা মনোলগের ফর্মে কবিতাটা লেখা, সেকেন্ড পারসনে লেখা আছে ড্রামাটিক স্টাইলে। ঠিক আছে। The poem has been divided into 4 stanza. 4টি স্ট্যাঞ্জায় কবিতাকে ভাগ করা হয়েছে। and broadly speaking, the poem Chicago Jane is an account of the great dilemma faced by the poet A.K. Ramanujan between Indian culture and modern American culture or Western culture. ইন্ডিয়ান কালচার এবং আমেরিকান কালচারের মধ্যে যে কনফ্লিক্ট, এই কনফ্লিক্টের মানে কথাই তিনি এখানে ব্যক্ত করেছেন। and finally he has given a solution how to overcome the dilemma. এই হচ্ছে কবিতার ইন্ট্রোডাক্টরি নোট। এবার এই কবিতার টাইটেল নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, যে চিকাগো জেন। Chicago is one of the largest cities of America, and Jane, Z-E-A-N, Jane, এখানে জেন শব্দটা কোন অর্থে ব্যবহার করা হয়েছে, যদি তোমরা বৌদ্ধ দর্শন পড়ে থাকো, বৌদ্ধ দর্শন সম্পর্কে যদি ধারণা থাকে, তাহলে সেখানে মানে বলা আছে
যে বৌদ্ধ ধর্মের কিছু অনুসারী তারা বিশ্বাস করত, কি বিশ্বাস করত, মেডিটেশনে বিশ্বাস করত এবং ইনটুইটিভ নলেজে বিশ্বাস করত। তাহলে জেন means a sect of Buddhist which believes in meditation and intuitive knowledge. The Indian term dhyan, which means meditation, became Chan in China and Zen in Japan. তাহলে এখানে বৌদ্ধদের যে জেন দর্শন, জেন যারা মানে বৌদ্ধদের যে অনুসারীরা মানে শতলব্ধ জ্ঞান, ইনটুইটিভ নলেজ এবং তোমার মেডিটেশন মানে ধ্যানে বিশ্বাসী ছিল, মানে ধ্যান এর মাধ্যমেই আলটিমেট রিয়ালিটিতে পৌঁছানো যায়। জীবনের আলটিমেট যে মানে জীবনের যে দর্শন বা জীবনের যে মূল লক্ষ্য সেটা হচ্ছে ধ্যান, মেডিটেশন অ্যান্ড ইনটুইটিভ নলেজ। এবং এই জেন ফিলোসফি অফ লাইফ বলছে যে লাইফ ইজ লাইক এ রানিং রিভার, জীবন হচ্ছে একটা চলন্ত নদীর মতো। হ্যাঁ, এভরি মোমেন্টস ইজ ইম্পর্ট্যান্ট অ্যান্ড প্রাইসলেস। প্রতিটা মুহূর্তই হচ্ছে, জীবনের প্রতিটা মুহূর্তই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং মানে অমূল্য, প্রাইসলেস। অ্যান্ড দিস লাইফ does never wait for nothing else in this world. এই পৃথিবীতে জীবন কখনই কোনো কিছুর জন্য অপেক্ষা করে না। ঠিক আছে, লাইফ ইজ লাইক এ রানিং রিভার অর এসকেলেটর, মানে একটা চলন্ত সিঁড়ির মতো। তো সেই বৌদ্ধ দর্শন, জীবনের যে বৌদ্ধ দর্শন সেইটাকে বোঝানোর জন্য এখানে জেন কথাটা ইউজ করা হয়েছে, জাপানি শব্দ জেন। এবং চীনা ভাষাতে মেডিটেশন কে চ্যান বলা হয়েছে, CHAAN, এবং জাপানি ভাষাতে মেডিটেশনের অর্থ হচ্ছে জেন। তাহলে ইন্ডিয়ান টার্ম হচ্ছে মেডিটেশন, এটার জাপানি শব্দ হচ্ছে জেন। তো চিকাগো জেন, এই কবিতার 4টি স্ট্যানজা, আমরা স্ট্যানজা আলোচনা করব। তো প্রথম স্ট্যানজা যদি আমরা এখানে দেখি, একটু মানে সংক্ষেপে কবিতার লাইন বাই লাইন আলোচনা করব, তারপরে কবিতার আমরা স্ট্যানজা ওয়াইজ অ্যানালাইসিস করব, তারপরে কি ধরনের মানে পোয়েটিক ডিভাইস কবিতায় কবি ব্যবহার করেছেন সেগুলো নিয়ে আলোচনা করব, কবিতার মুড সম্পর্কে, টোন সম্পর্কে শেষে আলোচনা করব। তারপরে তাহলে শুরু করি। কবিতার টেক্সটটা দেখো। প্রথম স্ট্যানজা, নাও টিডি ইউর হাউস, now tidy your house, dust especially your living room, and do not forget to name all your children. এখানে আগে বলেছি যে the poem has been written in the second person narrative। তো প্রথম স্ট্যানজাতে কবি মানে পাঠকদের দৃষ্টি আকর্ষণ করছে, the poet is drawing the attention of his readers and gives them suggestions to make their houses neat and clean। ঠিক আছে, and especially he advised his readers to clean their living room and do not forget to name all your children। এবং আরো সে মানে দৃষ্টি আকর্ষণ করে বলছে যে কোনো মানুষের কখনোই উচিত হবে না তার সন্তান সন্ততির ছেলে মেয়েদের নাম রাখতে যেন ভুলে না যায়। তাহলে প্রত্যেকটা মানুষের এখানে দায়িত্ব হচ্ছে তার ছেলে মেয়ের নাম রাখতে হবে, তার নিজের বসত বাড়ি যেটা লিভিং রুম সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলেছে। এটা একটা ভেরি সিম্পল অ্যান্ড সারফেস মিনিং অফ দ্য ফার্স্ট স্ট্যানজা। কিন্তু এখানে লিভিং রুম বলতে এখানে আমরা বসত বাড়ি বলছি, কেন লিভিং রুমকে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা বলেছে কবি। যে when someone will come in our house, when someone or some people will come in our house, they will generally
সিট ইন দ্য লিভিং রুম, তারা সাধারণত লিভিং রুমে সাধারণত বসে। তার জন্য তিনি বলছেন যে all people should clean their living room and their houses and they should give names to their children। এখানে লিভিং রুমের একটু অন্য রকমের অর্থ, এটা তো মানে সারফেস মিনিং বললাম, এর যদি একটা ডিপার মিনিং খোঁজার চেষ্টা করি আমরা, তাহলে অ্যাকচুয়ালি লিভিং রুম মিনস দ্য মাইন্ড অফ হিউম্যান বিংস, মানুষের মনকে বোঝানো হয়েছে লিভিং রুম। তো এখানে এভরি human beings or all human beings should cleanse his or her mind। তাহলে প্রতিটা মানুষের তার মনকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলেছে। আর এখানে শিশুদের নাম রাখতে মানে যেন কেউ ভুলে না যায়, এটা বলার কারণ হচ্ছে নেম অ্যান্ড সারনেম অফ এভরি ইন্ডিভিজুয়াল ইজ vital matter in our life, because it is only name and surname by which we can be familiarized, we can give our identity only with the help of our names and surnames। বলছে আমাদের নাম এবং পদবি এটার সাহায্যে আমরা আমাদের পরিচিতি আইডেন্টিটিকে প্রকাশ করতে পারি। সেই জন্য all children should be given a particular name, একটা নির্দিষ্ট নাম রাখতে হবে প্রত্যেকের। তারপরে দ্বিতীয় স্ট্যান্জাতে দেখো, দ্বিতীয় স্ট্যান্জাতে কি বলছে যে ওয়াচ ইউর স্টেপ, ওয়াচ আবার এখানে অ্যাডভাইস করছে, সাজেশন দিচ্ছে যে ওয়াচ ইউর স্টেপ, তোমাদের পদক্ষেপগুলির দিকে লক্ষ্য রাখো। ওয়াচ ইউর স্টেপ, সাইট মে স্ট্রাইক ইউ ব্লাইন্ড ইন আনএক্সপেক্টেড প্লেসেস। কারণ পদক্ষেপের প্রতি যদি সজাগ দৃষ্টি না রাখো, তাহলে হয়তো কোনো অপ্রত্যাশিত স্থানে হয়তো তোমাদের পদক্ষেপ হবে এবং সেখানে হয়তো একটা অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা আছে বা হোঁচট খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সাইট মে স্ট্রাইক ইউ ব্লাইন্ড ইন আনএক্সপেক্টেড প্লেসেস, অন্ধের মতো। দেয়ার ট্রাফিক লাইট টার্নস অরেঞ্জ অন 57th and ডরচেস্টার অ্যান্ড ইউ স্টাম্বল। বলছি আমেরিকাতে বিশেষ করে মানে চিকাগো শহরে যে ট্রাফিক লাইট সেগুলি অরেঞ্জ কালারের, ট্রাফিক লাইট হচ্ছে অরেঞ্জ কালার। এবার হঠাৎ করে কোনো মানুষ যদি সেই শহরে যায়, তাহলে সেই লাইট তার কাছে কেমন মনে হবে? হ্যাঁ, তার মানে চলার ক্ষেত্রে হয়তো কোনো বাধা সৃষ্টি করতে পারে। দ্য ট্রাফিক লাইট টার্নস অরেঞ্জ অন 57th and ডরচেস্টার, এটা একটা 57th and ডরচেস্টার কোনো রাস্তার নাম। হ্যাঁ, সেই রাস্তাতে যে ট্রাফিক লাইট তোমার অরেঞ্জ কালারের হয়ে যায়। অ্যান্ড ইউ স্টাম্বল, এবং তুমি হোঁচট খেয়ে হুমড়ি খেয়ে পড়তে পারো। অ্যান্ড ইউ মে ফল ইনটু এ ভিশন অফ ফরেস্ট ফায়ার্স। ইউ ফল ইনটু এ ভিশন অফ ফরেস্ট ফায়ার্স, আগুনের মানে বনের আগুন, বনের আগুনের মতো মনে হতে পারে ফরেস্ট ফায়ার। বা এখানে ফরেস্ট ফায়ার তোমার মানে জোনাকি পোকা যেমন রাত্রিবেলাতে বনের মধ্যে থাকে, যে ফরেস্ট ফায়ার, এখানে ফরেস্ট ফায়ার জোনাকি আলো ঠিক হবে না, ফরেস্ট ফায়ার মানে অরণ্যের আগুনের মতো যেন মনে হচ্ছে সেই শহরের ট্রাফিক লাইটগুলি। এন্টার এ ফ্রদিং হিমালয়ান রিভার, র্যাপিড সাইলেন্ট অন দি 14th floor, লেক মিচিগান crawls in the window. Your thumbbell cracks a lobster louse on the window pane from your daughter's hair, and you drown, eyes open towards the Indies, the antipodes, and you always so perfectly shame। এখানে দ্বিতীয় স্ট্যান্জা, এটার অর্থটা একটু দেখো। কবি এখানে প্রথমে তার পদক্ষেপের প্রতি মানে সতর্ক বা যত্নবান বা সাবধানী হতে বলেছে। ট্রাফিক লাইটগুলির প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে। সেই ট্রাফিক লাইটগুলি কালার অরেঞ্জ কালার, সেটা হয়তো একটা অ্যাক্সিডেন্ট ঘটানোর সম্ভাবনা আছে। হঠাৎ করে চোখে পড়লে একটা মানে দৃষ্টিশক্তির সমস্যা হতে পারে। তারপরে কবি তার
মানে কি বলছে দেখো, এন্টার এ ফ্রদিং হিমালয়ান রিভার, এবং সঙ্গে সঙ্গে তিনি কিছু ইমেজ, কিছু মেন্টাল পিকচার তার মনশ্চক্ষুতে ভেসে উঠেছে। সেই কথাগুলি তিনি বলছেন যে এন্টার এ ফ্রদিং, ফ্রদিং মানে হচ্ছে ফোম, FOAM, ফোম মানে ম্যাশ অফ স্মল বাবিলস অন দি সারফেস অফ এ লিকুইড, কোনো একটা তরল পদার্থের উপরে যে মানে ভুড়ভুড়ি যাকে আমরা বলি, মানে ফেনা রাশি, সেটাকে বলছে ফোম বা ফ্রদিং। হিমালয়ান রিভার র্যাপিড অ্যান্ড সাইলেন্ট, হিমালয়ের যে পাহাড়ি অঞ্চল, পার্বত্য অঞ্চল, সেখানে যে নদীগুলি প্রবাহিত হয় মানে খুব দ্রুত গতিতে, এবং তাদের মানে সাইলেন্টও মনে হয়। অন দি ফোর্থ ফ্লোর লেক মিশিগান ক্রলস অ্যান্ড ক্রলস, এখানে তিনি হিমালয়ান রিভারের কথা বলছেন। তারপরে মিচিগান লেক, লেক মিচিগানের কথা বলছেন। এই দুটোর মধ্যে তিনি বৈপরীত্য খুঁজে পেয়েছেন। হ্যাঁ, লেক মিচিগান, ক্রলস অ্যান্ড ক্রলস, এগুলি মানে খুব ধীর গতিতে বয়ে চলেছে। ইন দ্য উইন্ডো মানে খুব কাছাকাছি, জানালার পাশ দিয়ে যেন ইয়োর থাম বেল ক্র্যাকস এ লবস্টার লাউস অন দি উইন্ডো পেন ফ্রম ইয়োর ডটার্স হেয়ার। এখানে বলছে থাম নেল, বুড়ো আঙুলের যে নখ, থাম নেল, সে আঙুল দিয়ে বলছে ক্র্যাকস মানে তুমি যেন, ক্র্যাকস মানে তো ফাটল সৃষ্টি করা বা ভেঙে ফেলা, এখানে মেরে ফেলা। কি মেরে ফেলা? এ লবস্টার লাউস, এ লবস্টার লাউস অন দা উইন্ডো পেন, উইন্ডো পেন মানে জানলার কাছ। লবস্টার হচ্ছে কি? লবস্টার হচ্ছে তোমার এক ধরনের সামুদ্রিক প্রাণী, তার শরীরে একটা শক্ত সেল থাকবে। লবস্টার মিনস এ সি ক্রিয়েচার উইথ এ হার্ড সেল ওভার ইটস বডি, যেটা আমরা গোয়ালদা চিংড়ি বলি। আর লাউস মানে হচ্ছে উকুন, ঠিক আছে? লাউস হচ্ছে স্মল ইনসেক্ট দ্যাট লিভস অন দ্য বডিজ অফ হিউম্যানস অ্যান্ড অ্যানিমেলস, যেমন হেড লাউস, মাথার উকুন যেমন, সেই বলছে ইয়োর থামনেল ক্র্যাকস এ লবস্টার লাউস অন দ্য উইন্ডো পেন ফ্রম ইয়োর ডটার্স হেয়ার। বলতে এখানে কি বলছে? বলছে তোমার বুড়ো আঙুলের আঙুল দিয়ে তুমি সেই মানে তোমার মেয়ের মাথার চুল থেকে উকুন খুঁজে বের করে যেন সেই উইন্ডো পেন মানে জানলার কাছে রেখে যেন সেটাকে মানে মেরে ফেলছো। হ্যাঁ, অথবা লবস্টার মানে ওই চিংড়ির শরীরে শক্ত খোলকের উপরে। তারপরে বলছে যে অ্যান্ড ইউ ড্রন, তারপরে হয়তো তুমি মদ্যপান করে দুঃখ ভোলার চেষ্টা করছো তুমি। আইজ ওপেন, চোখ তোমার উন্মুক্ত করো। ওপেন ইউর আইজ টুয়ার্ডস ইন দ্য ইন্ডিজ, টুয়ার্ডস দ্য ইন্ডিজ, দ্য অ্যান্টিপোডস। ইন্ডিজ কাকে বলে? ইন্ডিজ, ইন্ডিজ বলতে আমরা বুঝি যে তোমার দা, ইন্ডিজ বলতে মানে কোনটাকে বুঝি? মানে ইস্ট ইন্ডিজ অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজ। ইস্ট ইন্ডিজ বলতে সাউথ অ্যান্ড সাউথ ইস্টার্ন কান্ট্রিজ, দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ, বিশেষ করে ইন্ডিয়া, ইন্ডো চায়না, মালয়েশিয়া, হ্যাঁ, এগুলিকে আমরা ইস্ট ইন্ডিজ বলি। এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে পড়ছে দি আইল্যান্ডস অফ ক্যারাবিয়ান সি, কিউবা, এগুলি। তো অ্যান্টিপোডস, অ্যান্টিপোডস মানে হচ্ছে তোমার ভূপৃষ্ঠের বিপরীত দিকে অবস্থিত দুটি স্থান। তো বলছে ইন্ডিজ, যে ওয়েস্ট ইন্ডিজ অ্যান্ড ইস্ট ইন্ডিজ, এই দুটো যেন ভূপৃষ্ঠের উপরে পরস্পর বিপরীত দিকে দুটো মানে স্থান, দুটো জায়গা, তাই তো হচ্ছে তোমার ওয়েস্ট ইন্ডিজ অ্যান্ড ইস্ট ইন্ডিজ। এইগুলির দিকে দৃষ্টিপাত করতে বলছে। অ্যান্ড ইউ অলওয়েজ শো পারফেক্টলি সেন, এবং তারপরে তুমি নিজেকে ভাববে যে তুমি সবচেয়ে পুরোপুরি সেন। সেন মিনস স্যাগাসিয়াস, স্ক্রাপুলাস অ্যান্ড রাইট মাইন্ডেড, তুমি বিচক্ষণ, তুমি সঠিক আছো, তোমার মানে সচেতনশীল, সেন্সিবল পারসন, এইটা ভাবতে বলছে। তাহলে এই কথাগুলি বলার উদ্দেশ্য কি? সেকেন্ড স্ট্যান্ডাতে কবি বলতে চাইছে যে যখন বিদেশে কেউ যখন বিদেশে যায়, তাহলে দ্বিতীয় স্ট্যান্ডাটা আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করি আরো, যে in the second stanza the poet means to say that when we are in places like Chicago, everything appears new for us, beginning from people, culture, atmosphere, things, foods, etc. appear new and unexpected to us.
Moreover, things are unexpected at such a level that for a moment one will be blind and mad. The poet confesses this hard reality of living in a foreign country like Chicago. তাহলে এখানে যখন চিকাগোর মতো কোনো শহরে কোনো মানুষ যখন যাবে তখন তার কাছে সমস্ত কিছু নতুন মনে হবে, সমস্ত কিছু অপ্রত্যাশিত মনে হবে। হ্যাঁ, এই সমস্ত কিছু দেশে মানে দেখে সে নিজে খুবই মানে কনফিউজড হয়ে যাবে, মনে হবে সে যেন পাগল হয়ে যাচ্ছে, ম্যাড হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার মানে হেজিটেশন ফিল করছে, তার কাছে সব কিছু নতুন মনে হচ্ছে, অপ্রত্যাশিত মনে হচ্ছে। এই হার্ড রিয়ালিটিটার কথাই কবি দ্বিতীয় স্ট্যান্জার মাধ্যমে তুলে ধরেছেন। এবং তিনি আরো বলেছেন, আর কি বলছেন এখানে দেখো, তারপর একটা হঠাৎ চেঞ্জ। হ্যাঁ, দেন দেয়ার ইজ এ সাডেন চেঞ্জ ইন দ্য পোয়েম। দ্য পোয়েট becomes confused and talks about the Himalayan river, Lake Michigan of the USA. He says that in USA, traffic lights look orange color. The whole scene of the traffic lights look like the wild forest fires. He becomes confused with the conflicts between Indian and American culture. Then he decides that whatever he sees, he should not surprise, he should not feel any hesitation, and just remain indifferent about new places in Chicago. ঠিক আছে? তাহলে তারপরে তিনি সিদ্ধান্ত নিচ্ছেন যে যতই নতুন কিছু সামনে আসুক, যতই মানে নতুন মনে হোক, সেই সময় তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি উদাসীন থাকবেন, এগুলির দ্বারা তিনি বিচলিত হবেন না। হ্যাঁ, বা কোনো উৎকণ্ঠা প্রকাশ করবেন না, বা এগুলির দ্বারা তিনি বিস্মিত হবেন না। এখানে কবি আরো বলতে চাইছেন যে যখন কেউ মানে বিদেশে থাকে আর কি, বা বিদেশে যায়, তখন সে মনে করে যে সেই সময়টা সে সম্পূর্ণরূপে পাগল হয়ে গেছে, মানে নিজের দেশের প্রতি একটা জাতীয়তাবোধ, মানে একটা দেশের প্রতি ভালোবাসা, দেশে ফেরার প্রতি একটা আকুতি, একটা মন ছটফট করবে। কিন্তু সেই সময় কবি তাকে উপদেশ দিচ্ছেন, সাজেস্ট করছেন যে বিদেশের মাটিতে থাকাকালীন কোনো মানুষ এরকম পরিস্থিতির সম্মুখীন হলে তার কখনোই নিজেকে মানে উন্মাদ ভাবা উচিত না, বা কখনোই নিজেকে কনফিউজড এর মধ্যে আছে মনে করা উচিত না। সে সবসময় ভাববে সে একজন সেন্সিবল পারসন, হ্যাঁ, সে একজন স্যাগাসিয়াস পারসন, স্ক্রাপুলাস পারসন, বিবেকবান, সে জ্ঞানী মানুষ, বুদ্ধিমান লোক, সে সচেতন ব্যক্তি। এই কথাগুলো ভাবতে হবে তাকে। তাহলে এখানে সেন কথাটা ব্যবহার করা হয়েছে, পারফেক্টলি সেন। তাহলে সেন মিনস হি ইজ এবল টু থিঙ্ক অ্যান্ড হি হ্যাজ টু অ্যাকসেপ্ট নিউ ওয়ার্ল্ড ওয়েন হি ওর শি ইজ আউটসাইড অফ হিজ হোমল্যান্ড। তার দেশের বাইরে যখন সে আছে তখন তার নতুন সব জিনিস হলেও সেটাকে খাপ খাইয়ে নেওয়া বা অ্যাডজাস্ট করিয়ে নেওয়ার মতো তার অ্যাবিলিটি আছে, এরকম ভাবনা তার ভিতরে থাকতে হবে। এটাকে তিনি সেন অর্থে ব্যবহার করেছেন। এবং সংক্ষেপে যদি আমরা বলি, ওয়ান শুড নট সারপ্রাইজ ইন ফরেন ওয়ার্ল্ড, রেদার ওয়ান শুড বিহেভ নর্মালি অ্যান্ড সিম্পলি। তাহলে সেখানে স্বাভাবিক আচরণ করতে হবে, স্বাভাবিকভাবেই জীবনযাপন করতে হবে। ঠিক আছে? তারপরে কি বলছে কবি দেখো, এইখানে থার্ড স্ট্যান্জা আমরা দেখবো এবার। থার্ড স্ট্যান্জাতে এখানে বলেছে যে নাও ইউ নো হোয়াট ইউ অলওয়েজ নিউ। এ বলছে যে নাও ইউ নো, এখন তুমি জানার চেষ্টা করো, জানো যে হোয়াট ইউ অলওয়েজ নিউ, যেটা তুমি সর্বদা জানতে। হ্যাঁ, দ্য কান্ট্রি ক্যান নট বি রিচড। আইরনিক্যালি এই কথাগুলো বলা হয়েছে এখানে। এখান থেকে আমরা বুঝতে পারবো আর কি টোন অফ দ্য poem. The country cannot be reached by jet, nor by boat on Jungle River, hashish behind the monkey temple, nor moonsuit to the cratered sea of tranquility, slim circus girls on a tightrope between tree and tree with white parasols, or the one
and only blue guitar, nor by any other means of transport, migrating with a clean, valid passport. No, not even by transmigrating without any passport at all, but only by answering ordinary black telephones, questions, walls, and small children ask, and answering all calls of nature. এটা হচ্ছে তোমার থার্ড স্ট্যান্জা। তো এই থার্ড স্ট্যান্জাতে কবি এখান থেকে আমরা কবিতার টোনটা বুঝতে পারছি। দ্য টোন অফ দ্য পোয়েম ইজ আইরনিক্যাল। হ্যাঁ, এখানে কবি বলতে চাইছে যে একটা সিরিয়াস প্রবলেমসের কথা তিনি এখানে বলছেন। The poet talks about one serious problem of those Indians who live in foreign country like Chicago city. He says that one cannot come home, one cannot come one's homeland whenever he wants. তাহলে কেউ যখন বিদেশে থাকবে তখন যখনই ইচ্ছা তখনই সে কিন্তু দেশে ফিরতে পারবে না, নিজের দেশে ফিরতে পারবে না। The reason in the foreign countries are very strict about visa, passport and traveling rules. Traveling যে নিয়ম কানুন, ভিসা, পাসপোর্ট এগুলির ব্যাপারে বিদেশিরা বলছে যে খুবই স্ট্রিক্ট, খুবই কঠোর। সেকেন্ডলি, দ্য ট্রাভেলিং ফেয়ার অ্যান্ড টিকেটস আর ভেরি এক্সপেন্সিভ। ট্রাভেলিং ফেয়ার, ভ্রমণের যে ভাড়া খরচ, টিকেটস আর ভেরি এক্সপেন্সিভ, হুইচ ইন্ডিয়ানস ক্যান নট অ্যাফোর্ড when one miss one's home, children, wife, parents, village, etc. Till at that time he or she feels very bad and crying because he cannot go to home to meet them since family is seven she's away. বলছে তার বাড়ির ফ্যামিলি মেম্বারদের জন্য তার মন খারাপ করছে, তার স্ত্রীর জন্য, সন্তান সন্ততির জন্য, বাবা মার জন্য মন খারাপ করছে, কিন্তু যখনই খুশি তখন সে কিন্তু দেশে ফিরতে পারবে না। তার কারণ হচ্ছে সেই দেশের ভিসা, ট্রাভেলিং রুলস, ট্রাভেলিং কস্ট যেটা সেটা অত্যন্ত বেশি। কাজেই যখন খুশি তখন আসা যাবে না। তাছাড়া সেই দেশ হচ্ছে নিজের দেশ থেকে 7 সমুদ্র পারে, বলছে 7 seas away. It is not possible to frequently visit homeland. তাহলে নিজের মানে স্বদেশ ভূমি সেখানে মানে খুব ঘন ঘন ভিজিট করা যায় না। দ্য পোয়েট হোপলেসলি সেজ, খুব নিরাশার সঙ্গে কবি বলেছে, দ্য কান্ট্রি ক্যান নট বি রিচড বাই জেট নর বাই বোট অন জাঙ্গিল রিভার। বলে কোনো জেট, কোনো প্লেন, হেলিকপ্টার ওর কোনো এরোপ্লেনের মাধ্যমে খুব সহজে সেই দেশে থেকে নিজের দেশে আসা যাবে না, বা কোনো নৌকাতে আসা যাবে না। এখানে একটা আইরনিক্যাল টোন আমরা দেখতে পাচ্ছি। ইন শর্ট, when we miss our homeland, neither jet, plane nor boat will help us. Then he gives a solution to this serious problem or practical problem. This is a practical problem. এটা একটা বাস্তব সমস্যা। তাহলে এই সমস্যা, how to overcome this practical problem? To overcome this problem, the poet has given a solution. এই সমস্যার সমাধানের জন্য কবি একটা সমস্যা মানে রিমেডি বলেছেন, একটা প্রতিকারের কথা বলেছেন। তাহলে হোয়াট ইজ দ্য সলিউশন? সলিউশনটা কি? সো দ্য সলিউশন টু ইজ প্র্যাকটিক্যাল। সলিউশনটা হচ্ছে প্র্যাকটিক্যাল। এখানে হাইভার ইন সাচ ওয়ার্স্ট সিচুয়েশন, বলছে এরকমের কঠোর পরিস্থিতিতে যাই হোক, দ্য পোয়েট সাজেস্ট দ্যাট ইট ইজ পসিবল ফর এ পারসন টু গো টু ইন্ডিয়া অ্যাট হোম। একজন মানুষের পক্ষে দেশে সঙ্গে যোগাযোগ করা বা দেশে আসা সম্ভব। সেটা কিভাবে? সেই কথাটা এখানে কবি এখানে বলেছে যে হি সেজ, তিনি বলছেন, ওয়ান ক্যান গো হোম অনলি বাই অ্যান্সারিং অর্ডিনারি ব্ল্যাক টেলিফোনস, কোয়েশ্চেনিং ওয়ালস অ্যান্ড অ্যান্সারিং অল কলস অফ নেচার। এটা হচ্ছে থার্ড স্ট্যান্ডার লাস্টিকার লাইন এই কথাগুলো। তাহলে এখানে দি পয়েন্ট হ্যাভ মিনস টু সে, কবি এখানে বলতে চাইছেন যে ওয়ান ক্যান ফিল দ্যাট হি ইজ অ্যাট হোম by calling at home with family members. তাহলে বাড়ির যারা পরিবারের সদস্য তাদের সঙ্গে ফোনে কথা বলতে হবে, তাদের সঙ্গে ফোন করতে হবে, ফোন করে কথা বলি, তাকে শান্ত হয়ে থাকতে হবে, তাকে খুশি হতে হবে,
যে তার বাড়ির সঙ্গে যোগাযোগ আছে, সে যেন বাড়িতেই বাস করছে, বাড়িতেই আছে, এই সান্ত্বনা কবি দিয়েছেন। হ্যাঁ, তাহলে হি ক্যান বি at home by talking with his children, wife, parents and others family members via telephone. He can be at his village by remembering farm, river and other natural surroundings. বলছে সে তার গ্রামেই আছে, এটা সে ভাবতে পারবে কিভাবে, তার মানে খামার বাড়িগুলির কথা স্মরণ করে, গ্রামের নদীর কথা স্মরণ করে এবং অন্যান্য প্রাকৃতিক মানে সারাউন্ডিংস, পরিবেশ পরিস্থিতির কথা মানে স্মরণের মাধ্যমে স্মরণ করে সে নিজের দেশে আছে বা নিজের দেশের কথা সে উপলব্ধি করবে। তার জন্য তিনি এই সমস্ত আগের স্ট্যান্ডাতেও আমরা দেখলাম হিমালয়ান রিভারের কথা বলেছে। হ্যাঁ, তো এখানেও ঠিক সেই কথাগুলি এখানে বলছে যে এটা প্র্যাকটিক্যাল সমস্যার কথা আমরা জানলাম যে বিদেশে গিয়ে সেখান থেকে যখন খুশি তখন আমরা আসতে পারবো না। হ্যাঁ, যার একটা বাস্তব সমস্যা আমরা এই যে মানে কোভিড-19 একটা প্যান্ডেমিক ডিজিজ, এই যে বিশ্ব মহামারী তোমার কোভিড-19, এই পরিস্থিতির আউটব্রেক যে প্রাদুর্ভাব মানে হওয়ার পরে যখন আমাদের দেশে লকডাউন ঘোষণা হলো, তাহলে লকডাউন ঘোষণার ফলে যে সমস্ত মাইগ্রেটরি ওয়ার্কার্স, পরিযায়ী শ্রমিক বিভিন্ন জায়গাতে ছিল, তারা কিন্তু নিজ নিজ বাড়িতে নিজ নিজ এলাকাতে পৌঁছাতে পারেনি। হ্যাঁ, অনেকে অনেক সমস্যার মধ্যে থেকে সময় কাটিয়েছে। হ্যাঁ, এই যে একটা বাস্তব সমস্যার কথা এখান থেকে আমরা বুঝতে পারছি। তো যখন কেউ এরকম পরিস্থিতির মধ্যে পড়বে, বিদেশ থেকে দেশে আসতে পারবে না, তখন তাকে ভাবতে হবে তার বাড়ির সঙ্গে সে যোগাযোগ করতে পারছে একমাত্র টেলিফোনের মাধ্যমে। বাড়ির ফ্যামিলি মেম্বার্স, স্ত্রী, সন্তান সন্ততি, বাবা মা, এদের সঙ্গে সে টেলিফোনে কথা বলছে বা গ্রামের কথা সে স্মরণ করছে, নদীর কথা স্মরণ করছে, খামার বাড়ির কথা স্মরণ করছে, বিভিন্ন প্রাকৃতিক মানে সারাউন্ডিংসের কথা স্মরণ করছে, করেই তাকে শান্ত হতে হবে, তাকে খুশি হয়ে থাকতে হবে যে সে নিজের দেশের মধ্যেই যেন আছে। এই সমস্যার এই সমাধানের কথা কবি এখানে বলেছেন। এবার আমরা লাস্ট স্ট্যান্জা পড়ব কবিতার। লাস্ট স্ট্যান্জাতে এখানে কি বলছে দেখো, ওয়াচ ইউর স্টেপ, ওয়াচ ইট আই সে, স্পেশালি অ্যাট দ্য ফার্স্ট হাই থ্রেশহোল্ড। তাহলে এখানে ওয়াচ ইউর স্টেপ বলছে, আবার এখানে বলছে যে তোমার পদক্ষেপের প্রতি লক্ষ্য রাখো। ওয়াচ ইট, এটাকে লক্ষ্য রাখো, আই সে, আমি বলছি, স্পেশালি বিশেষভাবে, অ্যাট দ্য ফার্স্ট হাই থ্রেশহোল্ড, মানে প্রথম পদক্ষেপ, যেটা কোনো উঁচু স্থানে ওঠার জন্য, কোনো একটা উঁচু জায়গাতে ওঠার জন্য যে ফার্স্ট স্টেপ, প্রথম যে পদক্ষেপ, সেই জায়গাটার প্রতি লক্ষ্য রাখতে বলেছে। অ্যান্ড দ্য সাডেন লো, প্রথম উঁচু স্থানে উঠে উঁচুতে উঠতে উঠতে তারপরে হঠাৎ আবার নিচে পদক্ষেপ ফেলা, এই যে একটা সিরিয়াস অ্যাক্সিডেন্ট ঘটার একটা সম্ভাবনা আছে। মানে উঁচুতে উঠতে হবে, হয়তো আমরা কোনো দুতলা তিনতলা বাড়ির সিঁড়ি বেয়ে হয়তো উপরে উঠছি, উঠতে উঠতে উপরে উঠছি বা সিঁড়ি থেকে আবার হয়তো উপর থেকে নিচে নামছি, এই যে একটা সমস্যা। হ্যাঁ, প্রথম পদক্ষেপ এর প্রতি লক্ষ্য রাখতে বলছে। and the sudden low one near the end of the flight of stairs, যেটা আমি বললাম of the flight of stairs, মানে every man should keep his first step while climbing up and down the staircase of a house. তাহলে একটি বাড়ির সিঁড়ি বরাবর উপরে ওঠা বা নিচে নামার সময় ফার্স্ট যে স্টেপ, পদক্ষেপ, সেটার প্রতি কবি খুব কেয়ারফুল হতে বলেছে, সজাগ দৃষ্টি রাখতে বলেছে। বিকজ ইট মে কজ এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, এটা একটা দুর্ঘটনা ঘটাতে পারে। অ্যান্ড ওয়াচ ফর দ্য লাস্ট স্টেপ দ্যাটস নেভার দেয়ার, এবং শেষ পদক্ষেপটার প্রতিও খুব সজাগ দৃষ্টি রাখতে বলেছে। সজাগ দৃষ্টি রাখতে বলেছে কারণ শেষ পদক্ষেপ বলছে ফর দ্য লাস্ট স্টেপ, কারণ দ্য লাস্ট স্টেপ ইজ নেভার দেয়ার, লাস্ট স্টেপ বলে কিছু নাই সেখানে, লাস্ট স্টেপ বলে কিছু নাই সেখানে। তাহলে এখানে লাস্ট স্টেপ বলে কিছু নাই বা ফার্স্ট স্টেপ বলে কিছু নাই, এই জিনিস আমরা কোথায় দেখতে পাই? একটা এসকেলেটরের এক্সাম্পল যদি দিই, এসকেলেটর মানে চলন্ত সিঁড়ি, বিভিন্ন শহরে আমরা চলন্ত সিঁড়ি দেখতে পাই। হ্যাঁ,
তো সেই চলন্ত সিঁড়ি দিয়ে যখন উপরে ওঠা হয় বা নিচে নামা হয়, সেই চলন্ত সিঁড়ি সেটাকে আমরা এসক্যালেটার, এসক্যালেটার, ESCALATOR। তাহলে এখানে এসক্যালেটারের যেহেতু ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ বলে কিছু নাই, প্রথম পদক্ষেপ শেষ পদক্ষেপ বলে কিছু নাই, হ্যাঁ, এটা খুব সাবধানে সেখানে পা ফেলতে হয়, সাবধানে সেখান থেকে মানে নামতে হয়, তা নাহলে বড় রকমের একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। তো এই তার মানে এখানে কবি লাস্ট স্ট্যান্জাতে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, মানে যে এখানে এসক্যালেটারের সঙ্গে জীবনকে তুলনা করেছেন। দি পোয়েট হ্যাজ কম্পেয়ার্ড দ্য লাইফ অফ অল হিউম্যান বিংস টু এ এসক্যালেটার, টু অ্যান এসক্যালেটার, একটা চলন্ত সিঁড়ি। হ্যাঁ, চলন্ত সিঁড়ির যেমন দেয়ার ইজ নো ফার্স্ট স্টেপ অ্যান্ড দেয়ার ইজ নো লাস্ট স্টেপ, ঠিক আছে? তা বলছে যে আওয়ার লাইফ ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, ইট ইজ জাস্ট লাইক এ রানিং রিভার। বলছে আমাদের জীবন হচ্ছে একটা চলন্ত নদী বা একটা চলন্ত সিঁড়ির মতো। এই জীবনের প্রতিটা মুহূর্ত হচ্ছে গুরুত্বপূর্ণ, প্রতিটা মুহূর্তই হচ্ছে অমূল্য, হ্যাঁ, এবং এই লাইফ কখনই কোনো কিছুর জন্য কোনো সময় অপেক্ষা করে না, এটা হচ্ছে সবসময় চলন্ত, রানিং সিঁড়ির মতো বা চলন্ত নদীর মতো, এই কথাটা এখানে তিনি বলতে চেয়েছেন। তাহলে এখানে কবি টুয়ার্ডস দ্য কনক্লুশন, মানে শেষের দিকে, দি পোয়েট ওয়ান্টস দোজ পারসন, তাদেরকে সাবধান করে দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন। টুয়ার্ডস দ্য কনক্লুশন দি পোয়েট ওয়ান্টস দোজ পিপল হু আর নিউ ইন চিকাগো, যারা চিকাগো শহরে নতুন, তাদেরকে তিনি সতর্ক করে দিয়েছেন, লাইফ ইন চিকাগো ইজ ভেরি ডিফিকাল্ট। বলছে চিকাগোর যে জীবন সেটা যে খুবই জটিল। সো ওয়ান মাস্ট বি কেয়ারফুল অ্যান্ড ওয়াচফুল ইন এভরি স্টেপস অফ হিজ লাইফ। কাজে তার প্রতিটা পদক্ষেপে তাকে খুবই সাবধানী হতে হবে এবং সতর্ক হতে হবে। লিভিং ইন চিকাগো ইজ লাইক ক্লাইম্বিং আপ অ্যান্ড ডাউন দি স্টেয়ারকেস অফ এ বিল্ডিং। বলছে একটা বিল্ডিং এর সিঁড়ি বেয়ে উপরে ওঠা বা নিচে নামার মতো হচ্ছে মানে চিকাগোতে বসবাস করা। হি সেজ ওয়াচ ইউর স্টেপ, কবিতার লাইন এগুলো, ওয়াচ ইউর স্টেপ অ্যান্ড ওয়াচ ফর দ্য লাস্ট স্টেপ দ্যাট ইজ নেভার দেয়ার। যে লাস্ট স্টেপ বলে কিছু নেই, আগে বললাম যে কথা। তাহলে এখানে এসক্যালেটারের কথা বলছে এখানে কবি, ঠিক আছে? দি পোয়েট, here the poet talks about escalator. In escalator a person has to be careful when he climbs because it is constantly in motion. বলছে an escalator is constantly in motion, সবসময় গতিশীল থাকে, কোনো সময় এটা স্থির থাকে না। moreover in escalator there is no last step or there is no first step, আগে যে কথা বললাম, it is like a flowing river, এটা হচ্ছে একটা চলন্ত নদীর মতো। The poet compares life with escalator and flowing river. According to the poet, in all situations life goes on and goes on, and life never stops for anyone, every moment is new and priceless. তাহলে all these ideas about life are taken, বলছে জীবন সংক্রান্ত এই সমস্ত যে ধারণাগুলি, all these ideas about life have been taken from Zen Buddhist philosophy of life. যে জীবন সম্পর্কে যে এই যে ধারণাগুলি আমরা লাস্টে পেলাম, সেই ধারণাগুলি জেন বুদ্ধিস্ট ফিলোসফি অফ লাইফ, জেন বুদ্ধিস্ট ফিলোসফি থেকে নেওয়া হয়েছে। জেন বুদ্ধিস্ট বিলিভ দ্যাট লাইফ ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। জেন বুদ্ধিস্ট যারা বা জেন বুদ্ধিজমে যারা বিশ্বাসী, তারা বিশ্বাস করে যে লাইফ হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। দাস ইন দ্য এন্ড অফ দ্য পোয়েম দ্য পোয়েট A.K. Ramanujan talks about so many things together in his poem Chicago Zen. It is a best example of Zen Buddhist philosophy of life. ঠিক আছে? তাহলে জেন বুদ্ধিস্ট ফিলোসফি অফ লাইফের এটা একটা অত্যন্ত ভালো দৃষ্টান্ত এই কবিতাটা। এই কবিতার মুড নিয়ে যদি আমরা আলোচনা করি, হোয়াট ইজ দ্য মুড অফ দ্য পোয়েম, তাহলে এখানে দ্য মুড অফ দ্য পোয়েম ইজ ব্রুডিং। এই কবিতার যে মুড সেটা হচ্ছে ব্রুডিং, মানে একটু মানে স্যাডফুল বলা যায়, ব্রুডিং, হ্যাঁ, বা একটু নিস্তেজ হয়ে যাওয়ার মতো একটা ভাব, নুয়ে পড়ার মতো একটা ভাব। বা টোন অফ দ্য পোয়েম, এই কবিতার টোন আগেই তো বলেছি, দ্য টোন অফ দ্য পোয়েম ইজ আইরনিক্যাল। দ্য মোস্ট স্ট্রাইকিং এক্সাম্পল অফ irony in the poem is that it is not possible for a person to reach his homeland by jet or boat.
কোনো জেট বা বোট বা প্লেনের মাধ্যমে দেশে পৌঁছানো যায় না খুব সহজে। এর কারণের কথা বলেছি। এটা হচ্ছে একটা আইরনিক্যাল টোনের একটা উজ্জ্বল দৃষ্টান্তর এই কবিতায়। এবার কি ধরনের ইমেজারি ব্যবহার করা হয়েছে এই কবিতায়? ইমেজারি হচ্ছে আগে মানে ইমেজারি অ্যাকচুয়ালি ইমেজারি মিনস দ্য ইউজ অফ ইমেজেস। হ্যাঁ, ইমেজ ব্যবহার করার যে পদ্ধতি বা ধরন বা উপায়, সেটাকে আমরা ইমেজারি বলছি। ইমেজারি মিনস দ্য ইউজ অফ ইমেজেস, অ্যান্ড ইমেজেস মিনস মেন্টাল পিকচার্স অফ সামথিং অর সামবডি। কোনো কিছুরই একটা মানসিক চিত্র, যেটা মনন চিত্র, হ্যাঁ, মনস্পটে যে চিত্র ভেসে ওঠে সেটাকে আমরা ইমেজেস বলি। তাহলে ইমেজেস আর মেন্টাল পিকচার্স অফ সামথিং অর সামবডি। দ্য পোয়েট very beautifully and systematically creates concrete images and successfully blends their different types. এখানে সুন্দর তিনি ইমেজ ব্যবহার করেছেন। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যেমন ট্রাফিক লাইটস এর কথা আছে, ফরেস্ট ফায়ার্স এর কথা আছে, হিমালয়ান রিভার, লেক মিচিগান, এগুলি হচ্ছে ইমেজ। এবার মেটাফোর দেখো, এখানে এক ধরনের পোয়েটিক্যাল ডিভাইস, এক ধরনের মেটাফোর ব্যবহার করা হয়েছে। যে লাইফ ইজ কম্পেয়ার্ড টু অ্যান এসক্যালেটর অর এ ফ্লোয়িং রিভার, যে নদীকে এখানে এসক্যালেটরের সঙ্গে তুলনা করা হচ্ছে, এসক্যালেটর এবং একটা ফ্লোয়িং রিভার বা রানিং রিভার। তাহলে দিস ইজ এ ফাইন এক্সাম্পল অফ মেটাফোর। ঠিক আছে, এবং সব শেষে আমরা একটা স্পিরিচুয়াল প্রগ্রেস এর বিষয় কবিতার লাস্টে আমরা বুঝতে পারি। ফিগারেটিভলি দ্য পোয়েম মে রিফার টু স্পিরিচুয়াল প্রগ্রেস অফ লাইফ। মানে জীবনের যে একটা স্পিরিচুয়াল প্রগ্রেস, আধ্যাত্মিক অগ্রগতি, এই স্পিরিচুয়াল প্রগ্রেসের কথাও আমরা কবিতার মাধ্যমে কিছুটা আন্দাজ করতে পারি। তা আশা করি কবিতাটা তোমরা ভিডিওটা প্রথম থেকে খুব ধৈর্য ধরে দেখলে আশা করি বুঝতে পারবে। এটা খুব জটিল কবিতা, চিকাগো জেল। হ্যাঁ, তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।